শহীদ জিয়ার কবর জিয়ারত করবেন তারেক রহমান। বিকেলে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। জাতির উপর থেকে এখনো কালো ছায়া যায়নি, মন্তব্য জামায়াত আমিরের। অপপ্রচার করে শিবিরকে দমানো যাবে না, বললেন পরোয়ার। ঘন কুয়াশায় চাঁদপুরের হরিয়ানায় মেঘনা নদীতে 2 লঞ্চের সংঘর্ষ, নিহত 4। নারায়ণগঞ্জে বালখেট থেকে পড়ে 2 জনের মৃত্যু। রাজধানীর বাজারে শীতের সবজির দর ফের ঊর্ধ্বমুখী, সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। স্থিতিশীল ডিম ও মুরগির দাম। এবং আজ মাঠে গড়াচ্ছে বিপিএল এর দ্বাদশ আসর। বেলা 3টায় মুখোমুখি রাজশাহী সিলেট, রাতে চট্টগ্রামের প্রতিপক্ষ নোয়াখালী। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন কিছুক্ষণ পর। এ সময় তার সঙ্গে থাকবেন দলের নেতাকর্মীরা। পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি, জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব গুলশানে জুবায়ের সানির কাছে। সানি, তারেক রহমান কখন বের হবেন? তারেক রহমানের বের হওয়ার প্রস্তুতি একদমই চূড়ান্ত। আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন যে তার 196 নম্বর যে বাসাটি রয়েছে সেটি, এবং যে বাসটিতে করে তিনি গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানে এসেছেন, সেই বাসে করেই তিনি যাবেন। আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগেই যে সেই বাসের সিকিউরিটি চেক সেটি সম্পন্ন হয়েছে, এবং এখানে প্রচুর নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে, পুলিশের সদস্যরা রয়েছে, তার চেয়ারম্যানের যে নিরাপত্তায় নিয়োজিত সিএসএফ এর সদস্যরা রয়েছে, এবং একই সঙ্গে স্থায়ী কমিটির যে সদস্যরা তারা এখানে রয়েছেন, এবং তিনি হয়তোবা কিছুক্ষণের মধ্যেই 10 মিনিটের মধ্যে এখান থেকে বের হবেন, এবং তার পরবর্তীতে সরাসরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর জিয়ারত তিনি করতে যাবেন, এবং তার সঙ্গে দলের স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তারা থাকবে, দলের সিনিয়র সদস্যরা থাকবেন। এর পরবর্তীতে তিনি সাভার যাবেন, সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন জাতীয় স্মৃতিসৌধে। এবং যে বিষয়টি দেখছি যে প্রচুর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, পুলিশের গাড়ি যেমন আমরা দেখতে পাচ্ছি, পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি, এবং তার বাসার আশপাশে যেন নেতাকর্মীরা জড়ো হতে না পারেন সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। একটি নির্দিষ্ট দূরত্বে গণমাধ্যম কর্মী এবং দলের নেতাকর্মীদের রাখা হয়েছে, যেটি মনে হচ্ছে যে তারেক রহমানের নিরাপত্তার ক্ষেত্রে যেন কোনো ধরনের ঘাটতি না হয় সে বিষয়টি কিন্তু প্রশাসন থেকে আসলে এবং দলের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন যে সর্বশেষ যে প্রস্তুতি সেটি চলছে। কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাসা থেকে বের হবেন এবং সরাসরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধি, শেরেবাংলা নগরের যে সমাধি রয়েছে সেখানে যাবেন। তার পরবর্তীতে তার সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে। আমাদের সহকর্মী সাইফুল রয়েছেন জিয়াউর রহমানের সমাধিস্থলে, তার কাছ থেকে জানতে চাবো, সাইফুল, সেখানে আসলে প্রস্তুতি কেমন? নেতা কর্মীরা তো অবশ্যই জড়ো হয়েছেন, সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জানাবেন। জুবায়ের সানি, আপনাকে ধন্যবাদ। সকাল 10টার পর থেকে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী প্রবেশ করতে শুরু করে, এবং আমরা দেখেছি যে দুপুর 12টার পরেই কিন্তু আমরা যারা গণমাধ্যম কর্মী ভেতরে ছিলাম তাদেরকে কিন্তু সেখান থেকে বের করে যে জিয়াউর সমাধি প্রাঙ্গণের যে বাইরের রাস্তা সেখানে আমাদেরকে
দাঁড় করতে দেওয়া হয় এবং যারা নেতাকর্মী ছিলেন ভিতরে তাদেরকেও কিন্তু এই ভেতর থেকে বের করে দেওয়া হয়। নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে শহীদ জিয়ার সমাধি প্রাঙ্গণের সামনে যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং আজকে তারেক রহমানের এখানে যে আগমন, সেই আগমনকে নির্বিঘ্ন করার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাব পুলিশের পাশাপাশি বিজিবি সদস্য রয়েছে, সেনাবাহিনীর সদস্য রয়েছে এবং আনসারের সদস্য রয়েছে, পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরাও কিন্তু এখানে তৎপর রয়েছে। এবং আমরা দেখেছি যে জিয়া রহমানের যে মূল সমাধি প্রাঙ্গণের মূল জায়গাটি, সেখানে কিন্তু র্যাবের সদস্যরা এবং অন্যান্য বাহিনীর সদস্যরা তারা কিন্তু সার্চ করেছে এবং প্রত্যেকটি জায়গা কিন্তু তারা পর্যবেক্ষণ করেছে যাতে কোনো ধরনের নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত না হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য। এবং আজকে কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গতকাল যে ঐতিহাসিক প্রত্যাবর্তন হয়েছে, সেই প্রত্যাবর্তন মানুষ সাদরে গ্রহণ করেছে। দলের নেতাকর্মীদের পাশাপাশি দেশের মানুষ কিন্তু তাকে স্বাগত জানিয়েছে এবং তারেক রহমান গতকাল যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য জাতির মধ্যে একটি ইতিবাচক সাড়া ফেলেছে, সেটি কিন্তু বলছেন তারা। এবং পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে জানিয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই জিয়ার সমাধি প্রাঙ্গণ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সরাসরি চলে যাবেন সাভার জাতীয় স্মৃতিসৌধে, সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। তা আমাদের আরেকজন সহকর্মী শাওন রয়েছেন জিয়া সমাধি প্রাঙ্গণে, আমরা সরাসরি চলে যাচ্ছি শাওনের কাছে। শাওন, আপনাদের সকাল থেকেই রয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি সহ সার্বিক কি অবস্থা দেখছেন? ধন্যবাদ সাইফুল। আপনি ঠিকই বলেছেন, সকাল থেকেই কিন্তু এই যে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে, এই জায়গাটিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে। আমরা সকাল থেকেই এখানে দেখেছি, আমরা গণমাধ্যম কর্মীরাও কিন্তু বারবার বাধার মুখে পড়ছিলাম যে আসলে তারা যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা এই জায়গাটিতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সেই বিষয়টি তারা খুব কঠোরভাবে সেই নজরদারি করছেন। পাশাপাশি পুরো জিয়াউর রহমানের যে সমাধিস্থলের যে জায়গাটি রয়েছে সেটি সহ এই যে পুরো জিয়া উদ্যানের জায়গাটি, পুরো জায়গাটি কিন্তু আসলে একেবারে জনমানব শূন্য করা হয়েছে। যে সাধারণ মানুষ এবং গণমাধ্যম কর্মী কারা কেউই আসলে এই জায়গায় ঢুকতে পারছেন না। যারা গণমাধ্যম কর্মীরা ভেতরে ছিলেন সবাইকেই বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা এবং নেতাকর্মী তারা কিন্তু এই যে জিয়া উদ্যানের বাইরে তারা অবস্থান নিয়েছে, অর্থাৎ জিয়া উদ্যান এবং সংসদ ভবনের মধ্য এই সড়কটির দুই পাশে অবস্থান করছেন নেতাকর্মীরা। সেখানে তারা যেটি বলছেন, তারা যেহেতু দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে প্রত্যাবর্তন করেছে, তাকে শুধুমাত্র এক পলক দেখার জন্য তারা এখানে এসেছেন এবং তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা, জাতীয় পতাকা এসব সহ তারা এই জিয়া উদ্যানের সামনে এসেছেন। তারেক রহমানের এখানে তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর, সেই কবর জিয়ারতের জন্য এখানে আসা উপলক্ষে এখানে তারা এসেছেন, সেটি তারা বলছেন। পাশাপাশি এবং সেখানে তারেক রহমানের ভূমিকা সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি যে তারা বিভিন্ন রকম প্রত্যাশার কথা বলছেন। বিগত 15 বছরের ফ্যাসিবাদী যে ব্যবস্থা তৈরি হয়েছিল বিগত যাতে বিলুপ্ত হয়ে যায় এবং আগামী দিনের রাজনীতি যাতে একটি সুস্থ রাজনীতির ধারা তৈরি হয় এবং সারা বাংলাদেশে এই রাজনীতিকে কেন্দ্র করে শান্তি বজায় রাখে এবং গণতন্ত্রের পথ সুগম হয়, সেই বার্তা কিন্তু এখানে যারা উৎসুক নেতাকর্মী এবং বিএনপি সমর্থকরা এসেছেন তারা কিন্তু সেই বিষয়টি দাবি এবং তাদের যে নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তারা বলছেন যদি বিএনপি সরকার গঠন করে আগামী ত্রয়োদশ নির্বাচনে সেক্ষেত্রে যদি তারেক রহমান নির্বাচনে সেক্ষেত্রে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হন, যেন এই বিষয়গুলো আসলে কঠোরভাবে দেখেন যাতে পূর্ববর্তী ফ্যাসিবাদী ব্যবস্থা আর নতুন করে কায়েম না হয়। পাশাপাশি এখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগে আসলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এসেছেন। কিছুক্ষণ আগেই তিনি এখানে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলছেন, তারেক রহমানের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে হবে, পাশাপাশি নির্বাচন ঘিরে
শঙ্কা তৈরি হয়েছিল, সেই ধরনের শঙ্কা পুরোপুরি কেটে গেছে বলে তিনি দাবি করেছেন। এর আগে বিএনপি এখানে মির্জা আব্বাস ছিলেন, মির্জা আব্বাস তো তারেক বলেছেন, তিনিও বলছেন যে আসলে নির্বাচন ঘিরে যে ধোঁয়াশা, সেই ধোঁয়াশা এখন আর নেই, যেহেতু বিএনপির আগামী দিনের যিনি নেতা, সেই নেতা আসলে তার আগমনের ভিত্তিতে কিন্তু এই যে কেটে গেছে, এখন তারা বলছেন তার নেতৃত্বে, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত রহমানের নেতৃত্বে আগামী দিনের দল একটি সুসংগঠিত ভাবে তৈরি করার কাজে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আসলে এই কাজে মনোনিবেশ করবেন। আমরা জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে গুলশানের বাসভবন থেকে বের হয়ে তিনি এই গুলশানের একটি মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং তিনি গুলশানের একটি মসজিদে আদায় করার পরপরই তারা আসলে জিয়াউর রহমানের কবরস্থানে আসার কথা রয়েছে। সেখানে তিনি তার বাবা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপরে এখান থেকে তিনি ৭১-এর মহান মুক্তিযুদ্ধে শহীদদের যে স্মৃতিস্তম্ভ, জাতীয় স্মৃতিসৌধ, সেখানে যাবেন এবং শহীদদেরকে শ্রদ্ধা জানাবেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। সহকর্মী রিশাদ হাসান রয়েছেন তার কাছে। রিশাদ। শাওন, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি বলছিলেন যে মসজিদে জুমার নামাজ আদায় এবং দোয়া শেষ করে তিনি কিন্তু আসবেন জিয়াউর রহমানের কবরস্থানে এবং সেখানে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সেখানে দোয়া শেষে তিনি কিন্তু সেখান থেকে তারেক রহমান এখানে চলে আসবেন সাভার জাতীয় স্মৃতিসৌধে ৭১-এ মহান মুক্তিযুদ্ধে শহীদ যেসব সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তান যারা রয়েছে জাতির, সেসব শ্রেষ্ঠ সন্তানদের আসলে সম্মান জানাতে আসবেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসবেন। এবং তার আগেই কিন্তু আসলে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে যেসব বিএনপির নেতাকর্মীরা রয়েছেন, তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু চলে এসেছেন এবং তারা কিন্তু এখানে স্লোগানে মুখরিত করে ফেলেছেন। এবং তারাও কিন্তু আসলে গতকালকেই ঠিক যেরকম তারেক রহমানকে রাজস্বিক বা ঐতিহাসিক যে প্রত্যাবর্তন বরণ করা হয়েছে, সেই বরণের ঘটনা পরে কিন্তু আজকেও কিন্তু আসলে তাকে স্বাগত জানানোর জন্য তারা প্রস্তুত এবং এই প্রস্তুতির যে কার্যক্রম সেটা কিন্তু এখনো চলছে এবং ধীরে ধীরে আরও নেতাকর্মীরা কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধে অবস্থান নেবেন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে শেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রিশাদ, ধন্যবাদ আপনাকে। জাতির উপর থেকে কালো ছায়া এখনো যায়নি, এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত সংগ্রাম করে যাবে জামায়াত। শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। অপপ্রচার করে শিবিরকে দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এসব কথা বলেন তারা। সামনে দাঁড়িয়েছে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ২০২৫-এর কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সম্মেলনের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। জুলাইয়ের স্বপ্ন ইনসাফের মাধ্যমে প্রতিষ্ঠা করার আহ্বান তার। আমরা কিন্তু হাদি হয়ে যাব, কিন্তু এরপর শহীদদের স্বপ্নকে আমরা ধূলিসাৎ হতে দিব না। জাতি যখন ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল শিবিরকে নিয়ে অপপ্রচার করছে বলেও অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বলেন, টেক দিয়ে শিবিরকে ঠেকানো যাবে না। নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায়, কিন্তু জাতি কোনো মিথ্যাচার, কোনো মিসপ্রপাগান্ডাকে কখনো বিশ্বাস করবে না। এ সময় জামায়াতের আমির বলেন, জাতির ওপর থেকে কালো ছায়া এখনো যায়নি, এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত সংগ্রাম করে যাবে জামায়াত। সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। কোনো রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে, সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে। এই ৩ প্রতিশ্রুতিতে যারা একমত হবেন, মোস্ট ওয়েলকাম, আসেন আমরা সবাই মিলে দেশ গড়ব ইনশাআল্লাহ। ইনসাফের রাষ্ট্র কায়েমে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান দলীয় নেতাদের। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা।
চাঁদপুর সদরের হরিয়ানায় মেঘনা নদীতে 2 লঞ্চের সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন। বিষয়টি নিশ্চিত করেছে নৌপুলিশ। সংস্থাটি জানিয়েছে, গতরাতে ঘন কুয়াশার কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটে। লঞ্চ দুটি হলো এমভি জাকির সম্রাট 3 ও অ্যাডভেঞ্চার 9। একটি লঞ্চ ভোলা থেকে ঢাকা আসছিল, আরেকটি যাচ্ছিল বরিশালের দিকে। পথে সংঘর্ষে একটি লঞ্চের এক পাশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান, আহত হন বেশ কজন। এই ঘটনার পর এমভি কর্ণফুলী 9 নামের আরেকটি লঞ্চে করে আহতদের ঢাকায় নিয়ে আসা হয়। তবে পথেই প্রাণ হারান আরও কয়েকজন। এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমদ জানান, ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সামনে দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় লঞ্চটির 4 স্টাফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আত্মপ্রকাশ করল 7 দলের রাজনৈতিক মোর্চা জাতীয় মুসলিম জোট। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। নেতারা জানান, 24-এর গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের আত্মত্যাগী তাদের রাজনৈতিক ভিত্তি। বিদেশি আধিপত্য ও তাবেদারিমূলক রাজনীতি প্রত্যাখ্যান করতে চান তারা। জোটের দলগুলো হলো বাংলাদেশ মুসলিম লীগ, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ, গণমুক্তি জোট, নাগরিক অধিকার পার্টি, বাংলাদেশ জাস্টিস পার্টি, মুসলিম সমাজ এবং বিএনডিপি। তাদের জন্য আমরাও নির্বাচনে বিশেষ করে ঐতিহ্যবাহী মুসলিম এই দলকে আজকে আমরা বিএনপির সঙ্গে সমঝোতা ব্যর্থ হওয়ার পর একাই নির্বাচনের ঘোষণা দিয়েছে আসম আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছে দলটি। তাদের অভিযোগ, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সমঝোতার রাজনীতি ও দায়বদ্ধতার প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে বিএনপি। দেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির নেতারা। তাদের মধ্যে আমাদের সবচেয়ে আবারও শীতের সবজির দাম চড়া। শিম, বরবটি সহ বেশ কয়েকটি সবজির কেজি ফের 80 টাকায় উঠেছে। টমেটোর দাম 120 টাকার নিচে নামছেই না। বিক্রেতারা বলছেন, তীব্র শীতে কমেছে সরবরাহ, তাই বাজারে এমন দশা। তবে নাগালে রয়েছে আলুর দাম। এদিকে মাছের দর আগের মতোই চড়া, আর গত সপ্তাহের মতোই স্থিতিশীল ডিম ও মুরগির বাজার। ছুটির দিনে সকালে সূর্যের দেখা নেই, কনকনে বাতাসে টেকা দেয়। তবে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতার আনাগোনায় কমতি নেই। তীব্র শীতে বাজারে আসার কষ্ট বাড়িয়েছে চলতি সপ্তাহের দাম দর পরিস্থিতি। ভরা শীতের মধ্যেও শীতকালীন সব সবজির দামই বাড়তি। শিমের কেজি নেমেছিল 50 টাকায়, এখন চড়েছে 80 টাকায়। টমেটো, মটরশুঁটি 120 টাকার নিচে নামছেই না। ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলির পিস 40 আর লাউ 80 টাকা। আগে যে জায়গা আপনার লেবু নিচে 1 খালি, এখন নিয়ে 2 টাকা করে নেই। এখন একটু কমছে, একটু নিয়ে যেতেছি। যেটা বাড়তি আছে ওটা নেই না। আমাদের বাজার করতে অনেক হিমশিম খাইতে হচ্ছে নিম্ন আয়ের মানুষের। তা আমরা বাজারে আসি, দেখলাম যে বাজারের জিনিসপত্রের দাম কমতেছে, কিন্তু বাজারে আয় দেখতে জিনিসের দাম বেশি। বিক্রেতারা বলছেন, তীব্র শীতে কমেছে সরবরাহ, তাই সবজির দাম বাড়তি। মাল কাঁচামাল তো এটা রাখা না, এটা আনতে হবে, ব্যস্ত হবে, বিক্রি করতে হবে। জামজটের কারণে মাল কম আসে, এই জন্য দাম বেশি। আলুর কেজি 20 টাকা, তবে পেঁয়াজের দাম ফের বাড়তি। নতুন পেঁয়াজ 50 টাকার আশেপাশে, তবে পুরান পেঁয়াজের দামে এখনো সেঞ্চুরি। সর্বোচ্চ 50 টাকা নতুন পেঁয়াজ, আর পুরানটা বেশ কি করতেছি 108, 6, আর গুণগত মান ভালো হলে 110 টাকা বেশি। নতুন আলু 12 টাকা 13 টাকা কেজি। আলু আমদানি কম। গত 6 মাস কোনো মনিটরিং নাই। যদি মনিটরিং থাকতো বাজারের দামটা অনেক কমে আসতো। আমিষের বাজার আগের মতোই। ডিমের ডজন 110 আর ব্রয়লার মুরগি কেজি 150 টাকা। সোনালী মুরগি 230। মাছের বাজার চড়েছে আরও। কেজি প্রতি রুই 350, কাতল 600, পাঙ্গাস 200, তেলাপিয়া 220। চিংড়ি বিক্রি হচ্ছে 800 থেকে 1200 টাকায়। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। এবারে ভ্যাসলিন প্রেজেন্টস শীতের সাতকাহন।
শীত এলেই প্রকৃতি হয়ে ওঠে শুষ্ক রুক্ষ। প্রকৃতির সাথে পাল্লা দিয়ে রুক্ষতা দেখা দেয় আমাদের ত্বকেও। এ সময় বাতাসে আর্দ্রতায় খসখসে হয়ে ওঠে হাত পায়ের ত্বক ও মুখমণ্ডল, ফেটে যেতে পারে পায়ের গোড়ালি। এ অবস্থায় বাড়তি যত্নের প্রয়োজন হয় নাজুক ত্বকে। চুয়াডাঙ্গা থেকে জামান আখতারের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। অনার্স পড়ুয়া নওরিন মাসুম লিলি লেখাপড়া ও পারিবারিক প্রয়োজনে প্রায়ই বাড়ির বাইরে যেতে হয়। এজন্য ত্বকে পড়ে বিরূপ প্রভাব। বিশেষ করে শীত মৌসুমে প্রয়োজন পড়ে বাড়তি যত্নের। লিলির মতো অবস্থা গৃহিণী ও উদ্যোক্তা সামিয়া আফরিনেরও। তিনি পেশাগত প্রয়োজনে ছোটাছুটি করেন প্রায়ই। এতে প্রভাব পড়ে বাহ্যিক ত্বকে। প্রকৃতির বিরূপ প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে নিতে হয় বাড়তি যত্নের। চুয়াডাঙ্গাতে শীতের প্রকোপ অনেক বেশি, বাতাসের কারণে ত্বকটা শুষ্ক হয়ে যায়। তো এই কারণে উচিত নারীদের ত্বকের প্রতি অধিক যত্ন নেওয়া। শীতের সময় আমরা নারীরা নিজেদের যত্ন করতে পারি না, নিজের ত্বকের যত্ন করতে পারি না। হাত ফাটা, পায়ের গোড়ালি ফাটা, রুক্ষ হয়ে যাওয়া, এগুলো যত্ন নিতে পারি না। বাংলার প্রকৃতির বৈচিত্র্যময় পরিবর্তনের প্রভাব পড়ে মানুষের ত্বকে। বিশেষ করে শীত মৌসুমে চুয়াডাঙ্গার প্রকৃতি কিছুটা বেশি বিরূপ। এজন্য এই অঞ্চলের মানুষকে বেশি সতর্ক হতে হয়। কিন্তু নিম্ন আয়ের মানুষেরা সঠিক পরিচর্যা করতে পারে না। এজন্য তাদের ত্বকে দেখা দেয় নানান সমস্যা। অতিরিক্ত শীত, শীতে খুবই কষ্ট হচ্ছে। মুখ তো ফাইটে যায়, হাত মা চটচট করে আর পা মা ফাটে। প্রকৃতির বিরূপ প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে বিশেষ যত্নের প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরাও। আমরা যদি একটু পানি একটু বেশি করে খাই, আমাদের শরীর যাতে শুষ্ক না হয়, ডিহাইড্রেশন না হয়, এবং আমরা যদি পুষ্টিকর খাবার খাই, আমার মনে হয় এই রোগগুলোর প্রকোপ থেকে আমরা রক্ষা পাবো। শীতে ত্বকের যত্নে বিকল্প নেই। ত্বকের সুরক্ষায় নিয়মিত পরিচর্যার পাশাপাশি ভালো মানের প্রসাধনী ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে জিয়া উদ্যানের পথে রওনা হয়েছেন তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি গুলশানে। গার্ড যেটি সেই সিএসএফের সদস্য রয়েছেন, তিনি বাসে উঠলেন এবং বাস মাত্রই স্টার্ট হলো এবং রওনা হবেন বলে আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যে এবং তারেক রহমান মাত্রই তিনি বাসে চললেন এবং তার সঙ্গে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির যে সদস্য তারা তার সঙ্গে রয়েছেন এবং দলের সিনিয়র নেতারা রয়েছেন। তারেক রহমান গুলশানের 196 নম্বর বাসা থেকে বের হচ্ছেন এবং সেখান থেকে তিনি সরাসরি যাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে। সেখান থেকে কবর জিয়ারত করার পরে তারপরে তিনি সাভারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সমাধি সবার জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জানাবেন। এবং দেখতে পাচ্ছেন যে মাত্রই সব ধরনের প্রস্তুতি কিন্তু শেষ হয়েছে। দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের গাড়িটি কিন্তু মাত্রই রওনা দিল, তার সঙ্গে ব্যাপক নিরাপত্তা প্রহরীরা রয়েছেন। গাড়িটি এইমাত্রই গুলশান 2 নম্বরে তার বাসার সামনে থেকে তিনি বের হলেন এবং তিনি যখন বের হয়েছিলেন গেট থেকে, তখন কিন্তু তিনি এখানকার উপস্থিত গণমাধ্যম এবং একই সঙ্গে তার নেতাকর্মীরা যারা রয়েছেন তাদের দিকে কিন্তু তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তার গাড়িটি এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর সেদিকে যাচ্ছে এবং সেখানে তিনি দলের সিনিয়র নেতা কর্মীদের নিয়ে তিনি শ্রদ্ধা জানাবেন। সেখানে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী দিদির মধ্যে উপস্থিত হয়েছেন এবং তার যে গাড়িবহর সেটি কিন্তু মাত্রই রওনা হলো এবং দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা প্রহরায় সেটি কিন্তু গুলশান 2 নম্বরের দিকে চলে গেল এবং সেখান থেকে সেটি গুলশান 2 নম্বর হয়ে তারপরে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর জিয়ারতের উদ্দেশ্যে তিনি যাবেন এবং তার পরবর্তীতে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জানাবেন। তো এই ছিল আমার কাছে গুলশান থেকে সর্বশেষ। জুবায়ের সানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হয়েছেন তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই তিনি জিয়া উদ্যানে যাবেন। আমরা পরবর্তী খবর আপনাদের নিশ্চয়ই জানাবো। এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। সবাইকে ধন্যবাদ।